সম্মান দিয়েছেন, আমরা এলাকার মানুষও তাকে সম্মান দিয়েছি। ছিলেন একজন এই এলাকার বড় মানুষের নেতা। যখন পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় থানার পর্যন্ত আমরা এই অর্থ এলাকার অনেক সংসদ সদস্য দেখেছি। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব সকল দোয়া মাহফিল ও আলোচনা সভার কাজ শুরু করব। তার আগে খবরের বাসিন্দা আমরা করতালের মাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের বাবু ভাইকে মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি 46 নম্বর ওয়ার্ড বিএনপির বিপ্লব আজকে আমাদের সাদেক হোসেন খোকা, যিনি সেই এরশাদ বিরোধী আন্দোলন থেকে তার জীবিত থাকা অবস্থায় থানা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির বিপ্লবী আহ্বায়ক জানাচ্ছি কেন্দ্রীয় থানা বিএনপি সম্মানিত এলাকাবাসী, জনাব মাহবুব রহমান মাহবুবকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমি মঞ্চে আসার জন্য আহ্বান তার সন্তানের জন্য, আমাদের সন্তানের জন্য আপনাদের কাছে ভোট চাইতো। আমি তার পক্ষ হয়ে সাদেক হোসেন খোকার পক্ষ হয়ে তার সুযোগ্য সন্তান এবং আজকে সে দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে রাজনীতি করছে, তার কোন রকম কোন বদনাম, কোন রকম কোন অবিচার বা কোন রকম কোন তার নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। গ্যান্ডারিয়া থানা বিএনপি কর্তৃক আয়োজিত আজকে এবং 45 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আমার বাবা মরহুম সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই দোয়া মাহফিল অনুষ্ঠানে সকলে যারা উপস্থিত হয়েছেন, আমার বাবার জন্য যারা হাত তুলে দোয়া করেছেন, যাতে মহান আল্লাহ তাআলা ওনাকে ক্ষমা করে ওনাকে বেহেশত নসিব করুন,
আমি তাদের প্রতি আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় এলাকাবাসী, মুরব্বিয়ান, আমার মা বোনেরা, ভাইয়েরা সকলেই উপস্থিত রয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ এখন একটি সংকটময় পরিস্থিতির মধ্য দিয়েই অতিক্রম করছে। আগামী ফেব্রুয়ারি মাসে ঘোষিত যে নির্বাচনটি হওয়ার কথা রয়েছে সেটিকে বানচাল করার জন্য আপনারা দেখেছেন কয়েকটি রাজনৈতিক দল তারা উঠে পড়ে লেগেছে। তারা নিত্য নতুন দাবি তুলে আসছে, যে সকল দাবি কোনো ভিত্তি নাই। আলোচনার শুরুতেও এই দাবিগুলো ছিল না। এখন বিষয়টি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কতটুকু আন্তরিক হলে 9 মাস যাবৎ তাদের সাথে আলাপ আলোচনা ঐক্যমত্য গঠন করে বিভিন্ন ধরনের শর্ত যেগুলো আমাদের প্রাথমিক তালিকায় ছিল না সেগুলোকেও মেনে নেওয়া হলো। তারপরেও এই কুচক্রী দলটি কোনো কিছুতেই তারা মানছে না। তারা এখন নতুন একটি আবার দাবি নিয়ে এসে হাজির হয়েছে। উচ্চকক্ষের পিআরের বিষয়ে শেষমেশ গিয়ে বিএনপি রাজি হয়েছিল, শেষমেশ গিয়ে, কারণ সেটাই উত্তম পন্থা। কিন্তু আমরা দেখলাম এই হঠকারী এই মুনাফেকের দল যখনই বিএনপি বলল ঠিক আছে আমরা উচ্চকক্ষে পিআর মেনে নিলাম, তারা এখন নিম্নকক্ষেও পিআর দিয়ে আরেকটা বাধা সৃষ্টি করে দিল। এখন আমরা উচ্চকক্ষেও পিআর চাই না, নিম্নকক্ষেও পিআর চাই না, এরকম একটা মুখোমুখি অবস্থান করে দিল। গত বছর ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানে সকলেই আমরা অংশগ্রহণ করেছি। এই যে এটার দাবিদার কোনো একক ব্যক্তি বা একক রাজনৈতিক সংগঠন হতে পারে না। এটার দাবিদার কেবল যারা শহীদ হয়েছেন তারাই এই দাবিটা করতে পারেন। আজান দিচ্ছে না? আচ্ছা, তারাই এটা করতে পারে। কিন্তু আমরা দেখেছি যে 24-এর পরে 71-কে খাটো করে 24-কে আরো মানে 71-এর সামনে 24-কে আরো তুলে ধরার একটা অপচেষ্টা কারা করতে পারে? যারা নিশ্চয়ই 71-এ তাদের ভূমিকা সম্পর্কে বাংলাদেশের মানুষ অবশ্যই খুশি ছিল না। তাদের একটা দুর্বলতা রয়েছে বিধায় তারা এই কর্মটি করার চেষ্টা করেছে। আজকে 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চায়। আপনারা কি জানেন এই 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার মধ্য দিয়েই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে অর্জন, তার জাতীয়তাবাদ যে তিনি পরবর্তীতে প্রতিষ্ঠা করেছিলেন সেটিকেও ছুঁড়ে ফেলে দেওয়ার একটা অপচেষ্টা এটার মধ্যে রয়েছে। আরে 72-এর সংবিধান তো 15 বার সংশোধন হয়েছে, এটা কি এখনো 72-এর সংবিধান রয়েছে? আমরা বলবো এই যারা রাজনৈতিক দল এখন আগে গণভোট চাচ্ছে তারা নিশ্চিতভাবে বাংলাদেশকে একটা নির্বাচিত সংসদের থেকে আরো 5 বছর দূরে ঠেলে দেওয়ার জন্য তারা এই কাজটি করছে। তারা দেখবেন প্রায় তারা উদাহরণ দেয় অতীতের গণভোটের কথা। তখন গণভোট হয়েছিল প্রেসিডেন্ট থাকবে হ্যাঁ কি না। আমার তো এখন বিশ্বাস হয় যে এই গণভোটের মধ্যে তারা এমন কিছু লিখে দিবে যে হ্যাঁ বা না, যে এই বর্তমান সরকার 5 বছর থাকবে হ্যাঁ, এটাকেই তারা জয়যুক্ত করিয়ে প্রথম দিকে তারা যে চেষ্টাটি করেছিল 5 বছর দেখেছেন আপনারা। ঈদের জামাত পরে যখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বের হয়ে যাচ্ছেন তখন 5 বছর করে এই গুপ্ত রাজনৈতিক দলের নেতারা তখন উস্কানি দিচ্ছিল। তাদেরই প্রকল্পের অংশ এটা, কারণ তারা জানে তারা ভোটের মাঠে ভোটের লড়াইয়ে তারা আসলে কোনো ভাবেই টেকার কোনো সম্ভাবনা নেই। যার কারণে এখন তারা যে রাষ্ট্র ক্ষমতা ভোগ করছে তারা তাদের প্রভাব খাটিয়ে বিভিন্ন ভিসি ডিসি শিক্ষা প্রতিষ্ঠান নানা ধরনের ব্যাংক দখল নানা ধরনের দখলবাজি তারা করছে। এটিকে অব্যাহত রাখার জন্য নিজেদেরকে শক্তিশালী করার জন্য পাশাপাশি যত দিন যাবে বিএনপির উপর চাঁদাবাজ এইটা ওইটা বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে আমাদের জনপ্রিয়তা কমানোর চেষ্টা করছে। তাই আমি আজকে বিনীতভাবে আমাদের সামনে উপস্থিত মুরব্বিয়ানরা রয়েছেন, আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি দেখেছেন, আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছেন, যিনি আজান দিচ্ছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি শত প্রতিকূলতার মধ্যেও উনি দেশ ছেড়ে যান নাই। ওনার এত জটিল একটি রোগ হয়েছিল, উনি আমাদের নেতা কয়েকদিন আগে তিনি অশ্রুসিক্ত হয়ে গিয়েছিলেন ঢাকা বিভাগের প্রার্থীদের সাথে কথা বলতে গিয়ে, যে 6 বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন দেশনেত্রী
বেগম খালেদা জিয়া। এটা হলো তার গণতন্ত্র এবং বাংলাদেশের সার্বভৌমত্ব এবং ওনার নেতাকর্মীদের প্রতি যে অগাধ ভালোবাসা, সেটির একটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পেয়েছি। 2016 সালে প্রথম আমি গুলশান অফিসে যাই, নেত্রীর একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, উনি ডেকেছিলেন। যাওয়ার পরে উনি প্রথমেই জিজ্ঞেস করলেন যে খোকার কি অবস্থা, খোকার শরীর কিরকম। তা আমি একটা বিষয় জানতাম যে ওনার বড় ভাই তিনিও ক্যান্সারে আক্রান্ত ছিলেন, যার কারণে এই রোগটার সম্পর্কে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভালো একটা ধারণা ছিল। তা আমি ওনাকে যখন বললাম, উনি একটা কথাই বললাম, খবরদার খোকাকে বাংলাদেশে আসতে মানা করবে, এরা ওকে মেরে ফেলবে। ওনার ভাষায় উনি ঠিক যেভাবে বলেন এইভাবে কথাটি বলেছিলেন। তারপরেও আপনাদের নেতা মরহুম সাদেক হোসেন খোকা, উনি আসলে যখন একজন ব্যক্তি জানতে পারে যে হয়তোবা তার কোনো সম্ভাবনা নাই আর শেষবার তার নিজ মাতৃভূমিতে তিনি পদার্পণ করবেন, তার এত লক্ষ কোটি কর্মী রয়েছেন, তার সহকর্মীরা রয়েছেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীরা রয়েছেন, বাবা মার কবর রয়েছে, কোনো কিছুই দেখতে পারবেন না, জিয়ারত করতে পারবেন না। এটা তিলে তিলে ওনাকে ধ্বংস করেছে। আজকে সেই খুনি হাসিনা বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত হয়েছে, তার বাংলাদেশে মৃত্যু হবে কিনা এটা মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারে না। আজকে তার বাংলাদেশের মাটিতে দাফন হবে কিনা মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারে না। এটাই হলো আল্লাহর বিচার। আমরা সকল সময় অতীতেও এই কথাটি বারে বারে বলেছি, কোনোদিনও ক্ষমতার জন্য আমরা লড়াই বা আমরা আমাদের রাজনীতি করি না। আমরা বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেই রাজনৈতিক এবং সামাজিক অবস্থান নিয়ে রয়েছে, আমি বিশ্বাস করি আমাদের 17 বছরের সংগ্রামকে জনগণ এমনি মূল্যায়ন করে, তারা এমনি আমাদেরকে ভালোবেসে বুকে টেনে নেয়। আর যদি আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আপনারা দেন, আমি বলবো না রাষ্ট্র ক্ষমতায় পাঠান, রাষ্ট্র সাময়িকভাবে কিছুদিনের জন্য পরিচালনার দায়িত্ব আপনারা দেন, তাহলে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান যে 31 দফার মাধ্যমে বাস্তবসম্মতভাবে বাংলাদেশকে নতুন বাংলাদেশে পরিণত করার স্বপ্ন দেখিয়েছেন, সেটি করতে পারবে। অনেকেই গাল গল্প বলে, অনেক নতুন দল হয়েছে, পুরান দল, দেখবেন তাদের আসলে কোনো ভিশন মিশন, তাদের কোনো পরিকল্পনা কিচ্ছু নাই, যার কারণে একবার পিয়ার, একবার গণভোট, একবার প্রতীক, একবার কলি, একবার শাপলা, নানা ধরনের। এটা আমাদের দৈনন্দিন জীবনে কিচ্ছু আসে যায় না। আমি কলিও খাই না, শাপলাও খাই না, আমি গণভোটও খাই না। আমাদের বাংলাদেশের জনগণ এখনো বেশিরভাগ জনগণ দারিদ্র্যের শিখার সীমার নিচে রয়েছে, তাদের পেটে ভাত দেওয়ার ব্যাপারে এই সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। তাই আমি বলবো, আস্থার প্রতীক ধানের শীষ, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজে এখানে প্রার্থী হয়েছেন। আমি গর্বিত বোধ করছি। সে যেই প্যানেলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া প্রার্থী, সেখানে ওনার পরবর্তী প্রজন্ম আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানও প্রার্থী। সেখানে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় দলও আমাকে ঢাকা 6 আসন থেকে মনোনয়ন দিয়েছে। আমি খালি আপনাদেরকে এইটুকু বলতে চাই যে আমি আপনাদের প্রতিনিধি হয়ে সংসদে যে কথা বলতে চাই ন্যায়ের পক্ষে, বাংলাদেশের জনগণের পক্ষে, এটাই আমার একমাত্র উদ্দেশ্য। তো আপনারা আশা রাখি সুবিবেচনা নিয়ে আগামী নির্বাচনে আপনাদের ভোটটি সম্পাদন করবেন এবং অবশ্যই ভোট কেন্দ্রে আপনারা যাবেন। এই বলে আজকে আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।